একটু ব্যক্তিগত বলি। বলো। ব্যক্তিগত জীবনে ত্রিদীপ ঘোষ কেমন ছিলেন? তার ব্যক্তিগত একেবারেই নিজস্ব জীবন, পরিবার, তার নিজের পরিবার, তার বাবা মা ভাই ব্রাদার, সঙ্গে তার নিজস্ব পরিবার। ব্যক্তি বলতে একটা সময় অবধি আমার দাদা খুব আদর্শবান এবং সময় নিয়মানুবর্তিতা যাকে বলে আর কি, টাইম জ্ঞান। মানে আমি এই ট্রেনে যাব, রান্না হয়েছে, পরে ট্রেনে গেছি তো আমার খুব বকা খেতে হয়েছে। যাদের সময় জ্ঞান নেন তারা জীবনে কিছু করতে পারবে না। এবং যারা দাদার সঙ্গে ওই সময় মিশেছে তারা বলবে প্রচণ্ড আদর্শবান ছিলেন। হয়তো ওই জায়গাটা কভার করতে গিয়ে তলাটা ফাঁকা হয়ে গেছে, তো কিছু ভুল ভ্রান্তি কিছু ঘটেই। মানুষ একটা জায়গায় পৌঁছাতে গেলে না, সেইটা ধরে না রাখতে পারলে তারপরে যদি ভাগ্য বলে মানো তো থেকে যে থাকলে কিছু করার থাকে না। আমি বলবো ভীষণ আদর্শবান ছিলেন, সংসার করতে ভীষণ ভালোবাসতেন, ভালো রান্না করতেন, কাউকে রান্না করতে দিতেন না। রান্নার লোক ছিল কিন্তু নিজে রান্না করবে। ভাই বোনদের যতটা পেরেছেন, যতটা সম্ভব। একটা স্টেজের পরে তো ভাইদেরও দেয়ার থাকে, একদম। তো সেই লেভেলের পরে যদি আমরা চাই যে আরো দাও শেষ সময় অবধি, এটা একটা মানুষের ঈশ্বর পারেন না, একটা মানুষের পক্ষে সম্ভব না। সেটা ডিমান্ড বেড়ে গেছে দাদার প্রচুর, হয়তো এরকম ঘোষ, কিন্তু দাদা খুব দায়িত্ববান লোক ছিলেন। শেষ দিন অবধি মাকে তো ভগবানের আসনে রাখতেন, আর মা খুব হেল্প করেছেন দাদার এই পজিশনে যাওয়ার জন্য। মা রাত 3:30 4টে জেগে থাকতেন। মা প্রথম রিহার্সাল থেকে ফিরে মানে একমাত্র শ্রোতা দর্শক ছিলেন আমার মা। সারাদিন খাটুনির পর ঝিমাচ্ছে আর শুনছে, আমি পাশে শুতাম, তো আমি আবার লক্ষ্য করে চোখ খুলে এই ঘুমা, আমরা লক্ষ্য করতাম যে মার সঙ্গে গল্প হচ্ছে, মা কিন্তু ঝিমাচ্ছে। কিন্তু ছেলের তো রাতে ঘুম নেই। 3:30 ফিরে দরজার কাছে বসে মা আজকে এই করেছি, মা আজকে এই করে, মা শুনছে, নীরব দর্শক, নীরব শ্রোতা। মার ভীষণ অবদান ছিল। বাবা প্রচন্ড বিরোধী ছিলেন, প্রচন্ড বিরোধী, আমার ছেলে চাকরি করবে, এই করবে, সবাই যেটা ভাবে। কিন্তু আমার দাদার একটা মানে চুম্বকের টান থাকে না, লোহা চুম্বকে, টানতে টানতে নিয়ে গেছে, কোনো কেয়ার করেনি, কোনো দিকে তাকায়নি। কত টোন্টিং খেয়েছি ইয়াং বয়সে পাড়ার থেকে, ঠিক আছে, চায়ের দোকানে বসতো, বন্ধুরা লিখেছে একটা উত্তম কুমারের জায়গা কেউ বসবেন না, সেটাও আমার কাছে বলেছে। তারপরে কোথাও কোথাও যাদের একসঙ্গে অভিনয় করতো, দাদা যখন ছিটকে বেরিয়ে গেছে অনেক দূরে, তাহলে সে বলছে দিদি আপনি এইটা ভালো জানেন, এটা জানেন না। শুনেছে, হজম করেছে, কিন্তু কোনো উত্তর দেয়নি, কেয়ার করেনি যে আমার লক্ষ্য এটা, ও কি বলছে আমার কি যায় আসে। এগুলো ছিল দাদা, আমি আমার জায়গায়, আমি এগুলো ছিল আমাদের জন্য ভীষণভাবে করেছে। তো আর এই যে যাত্রা জগৎ, যে চিতপুর যাত্রা জগৎটার বিভিন্ন মানুষজন, সেই জায়গাটা কেমনভাবে তিনি সমস্তগুলো সামলেছেন, বিভিন্ন প্রডিউসার, মালিক। একটা অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার দাদার এমনি যারা মিশেছেন তারা তো এমনি খুব বাচ্চা সুলভ, শিশু সুলভ বিষয়টা ছিল দাদার মধ্যে। প্রচণ্ডভাবে বিশ্বাস করতেন সবাইকে। মালিক পক্ষ থেকে খুব একটা সমস্যা হতো না, উনি ডিউটিফুল ছিলেন, তো জানতেন মালিক আমি কিছু করলে মালিক লস হয়ে যাবে তার, এইটা তার ছিল। যেমন মা মারা গেছে, ধরা পড়ে অভিনয় করছে, এই দায়বদ্ধতাটা ছিল। এই দায়বদ্ধতা থাকলে তোমার ডিসপুট থাকতে পারে না। ছেলে মারা গেছে, তার সঙ্গেও তুমি বলছে দেখো আমার ছেলে মারা গেছে, মা বাবা মারা গেছে, তোর অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার স্টেজে দর্শক কিন্তু কেউ জানবে না যে আমার কি ঘটে গেছে, মেরা নাম জোকার। তো সেখানে কিন্তু 100% দিয়ে এসছেন, কাউকে হ্যাম্পার করেননি একদম। সে কারণে তাকে তো ভালোবাসতে বাধ্য হয়েছে। এবার কিছু না কিছু ক্ষেত্রে বাকবিতণ্ডা হয়নি, তাহলে যখন টানা হাসরা হয়েছে দুই মালিকের মধ্যে, প্রচুরবার কোর্ট হয়েছে, হাইকোর্ট হয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে, দুই মালিক টানা হাসরা করেছে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে সই করে নিয়েছে, আরেকজনের সই করা, ঠিক আছে। তো ত্রিদীপদাকে চাই, এটাও ঘটেছে। আমি নিজে একটা হাইকোর্টে, নট্য কোম্পানি আর ভারতী কোম্পানির হাইকোর্টে আমাদের কিছু বিষয় ছিল, এটা মালিক ভার্সেস মালিকের, সবাই ডিমান্ড করেছে। তো এই কিছু ত্রুটি বিচ্যুতি তো থাকবে, একটা মানুষ তো স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। যাদের সঙ্গে হয়েছে তারা যদি মনক্ষুণ্ণ হয়, তো দাদার হয়ে আমি চাইছি যে ওগুলো ভুলে যান। আর একটা মানুষ তো সব ভালো হতে পারে না, সবার সাথে সবার কাছে ভালো হতে পারে, ভালো মন্দ একটা শরীরেও ভালো মন্দ মিশিয়ে শরীরটা গঠন হয় না, তো একটা মানুষের মধ্যে ভালো মন্দ থাকবেই। তো ওনার ডিসপুটটা খুব একটা বেশি ছিল না, প্রফেশনালি খুব ছিল না,
কো আর্টিস্টরা ভালো বলতে পারবে, প্রডিউসাররা ভালো যারা বলতে পারবে। ছিল সঙ্গে। আচ্ছা, উনি যখন বনগাঁর মানুষ, বনগাঁ থেকে উঠে এসছেন, পরবর্তীকালে বনগাঁ নিয়ে তার কি ভাবনা ছিল? সময়টা তো খুব কম পেতেন তখন, প্রচুর কাজের চাপ ছিল তখন, সময়টা কম পেতেন। বনগাঁ নিয়ে ভাবনা ছিল না তার, উনি পরিমণ্ডলটা পরে ওনার ইয়াং স্টেজে যেটা পেয়েছিলেন, পরে সেইভাবে কেউ ডিম্যান্ড করেনি, দিদিদা আমাদের এটা চাই, চলুন বনগাঁই চলেন। কারণ কিছু সময় পরে না অপূর্বকে টানতে হবে, অপূর্ব আমার এটা, অপূর্বদা আমার এটা একটু করে দাও। সারা বছর খাটাখাটনির পরে তখন আর জার্নি করার, উনি বেড়াতে যেতেন না কোথাও, সেই 7 জায়গা জার্নি করতে করতে। আর মনে আমি দেখেছি পুরী একবার গেছিলেন, তাও লোকে জোর করে নিয়ে গেছে, আর একটা আন্দামানে গেছিলেন শেষ বয়সে, যখন ওনার হাঁটতেও কষ্ট হয়, তাও জোর করে ওনাকে চেঞ্জে নিয়ে গেছে। হয়তো বনগাঁয় আসতে সে স্টেজটা পাননি, সেই নিজে তৈরি করবে সে সময়টা ছিল না। তবে আমাকে বলেছিলেন, আমাদের একটা জমি কেনা ছিল, আমাদের না দাদার, ওইখানে একটা নাট্য একাডেমি, শুধু নাটক না, আমি এটা স্মরণসভাতে বলেছিলাম, বললাম একটা স্কুল করব, যেখানে আঁকা, নাটক, গান, বাজনা সব কিছু টিচার থাকবে, আমি ওইখানে সময়টা কাটাবো। 11 কাঠা জমি কেনা ছিল, একটু ইন্টেরিয়র গ্রামের দিকে, বললাম আমি টাউনে থাকবো না। সব প্ল্যান ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাওয়াতে হয়তো সেটা আমরা দেখতে পেলাম। চলে যাওয়ার সময়কার একটু গল্প সম্ভব, মানে কিভাবে উনি গেলেন, ছেলেটা চলে গেল, ফ্যামিলি, ওয়াইফ। হ্যাঁ, ব্যক্তিগত জীবনটা ওনার খুব ভালো যায়নি, উনি খুব সংসারী লোক। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মানুষ যেটা চায় ঠিক তার উল্টোটাই হয় আর কি, সেই জায়গাটা। অতি বড় সুন্দরীর না জোটে ঘর, অতি বড় সংসারীর না জোটে সংসার। একদম, আমার দাদা কিন্তু ভীষণভাবে সংসার করতে চেয়েছিল, আমি খুব পাশ থেকে, মানে কাছের থেকে দেখেছি, কিন্তু সেই কারণেই হয়তো হয়নি। ঠিক আছে, তো রাত জেগে এসে সকালে রান্না করছে, আমরা গেছি বন্ধু বান্ধব নিয়ে গেছি, তিনি অয়েললেস মাটন খাওয়াচ্ছে রান্না করে নিজে। আমার অনেক বন্ধু খেয়ে এসছে, তারা যদি এটা শুনে দেখে তারা বলবে হ্যাঁ আমরা এটা ছিলাম। তো সংসারটা উনি করতে চেয়েছিলেন, কিন্তু হয়নি, দুটো দিক একসঙ্গে হয় না। আমি এটা বারবার বুঝেছি, সব একটা মানুষ এক জীবনে সব কিছু পায় না। যারা সংসার সহশিল্পী হয়েছে তারা ওই জায়গাটাই আছে, যারা শিল্পত্বটা বা শিল্পী হিসেবে সেই জায়গাটায় গেছে, তাদের কোথাও না কোথাও একটা এফেক্ট হচ্ছে, কারণ অনেকটা গ্যাপ পড়ে যায় না। একটা সংসার, তেল আনো, নুন আনো, বাজার করে দাও, তারপরে চলে যেতে হচ্ছে ওই লেভেলে। এই যে গ্যাপটা, একটা কন্ট্রাডিকশন থাকে, আছে, থাকবে আমার মনে হয়। তো সেই জায়গা থেকে একা একাই লড়াই করেছেন বেশিরভাগ, অনেক আগের থেকেই লাইফটা ডিস্টার্ব হয়ে গেছে। দেখুন, দাদার বইটা খোলা, সবাই পড়ে নিয়েছে, আমার এখানে লুকানোর কিছু নেই। যেহেতু গ্রামের ছেলে, বনগাঁর ছেলে, অনেকে কম বেশি জানে। তো চেষ্টা করেছিলেন, হয়নি, ছিল না, হয়নি। আর এই যে রাত জাগা, 6টা মাস রাত জাগা জার্নি, একদিন কলকাতায় গেলে কি হয় তোমার, শরীরের প্রবলেম আসে। আমার দাদা 15-16 বছর বয়সে বিকেল 3:30 ট্রেনে উঠতো, আর 7:30 8টায় গিয়ে, তখন কয়লার ইঞ্জিন ছিল, মনে আছে, জানা আছে তোমার? আমি রানাঘাটটা দেখেছি। রানাঘাট না, হ্যাঁ, কলকাতায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগতো, কলকাতায় ছিল। হ্যাঁ, সিঙ্গেল লাইন। ধরো এক জায়গায় ট্রেন দাঁড়িয়ে গেল, তো ওখানে 1 ঘন্টার আগে কোনো গল্প নেই, সেই ট্রেন লেট, পৌঁছাতে 5 ঘন্টা লেগেছে, আসতে 4 ঘন্টা লেগেছে। এবার কলকাতায় রিহার্সাল মানে 7টা 7:30 8টা রিহার্সাল মানে 9টা 10টা 11টা অব্দি হচ্ছে, লাস্ট ট্রেনে ফিরছেন। আবার সকালে পড়াশুনো করে, তখন ক্লাস 11-12 পড়েন, তখন 11-এ হাই সেকেন্ডারি ছিল, হাই সেকেন্ডারি দেবেন, তো মনে হয় দিয়েছে কি দেননি, চলে গেছে, ওইটাই ওনার লাস্ট পড়াশোনা, উনি চলে গেছে। গিয়ে এই যে 53 সালে জন্ম, আর 15-17 বছর বয়স থেকে এন্ড অবধি এই যে জার্নি, রাত জাগা, মানে 70-এর দশক থেকে একদম রাত জাগা কন্টিনিউ 30-40-45টা বছর, একটা ক্ষয় তো আছেই শরীরে। তারপরে না পাওয়ার জায়গাটাকেই তো আমরা বেশি করে দেখি, যেটা পেলাম আমরা কিন্তু দেখি না, যেটা পাইনি তার দিকেই নজর যাবে। একটা সাদা কাগজে যদি তুমি একটা কালির ড্রপ ফেলো, 100টা লোকের নজর যাবে কালির দিকে, 99% যে সাদা দিকটা আছে ওইদিকে মানুষের নজর যায় না। তুমি জিজ্ঞাসা করবে যে এর মধ্যে কি আছে, বলবে একটা কালি পড়ে আছে।
তো যেটা পায়নি সেটা নিয়ে একটা আফসোস মানুষের থেকেই থাকে, হয়তো ছিল, সেটা টানতে টানতে শরীরটা। ছেলেটা তারপরে 16 সালে মা চলে গেলেন, 18 সালে ছেলেটার কিডনি প্রবলেম হয়েছিল, তো ধরা পড়েছে অনেক শেষের দিকে এসে, দুটোই নষ্ট হয়ে গেছিল। ও একটু নেগলেক্ট করেছে ছেলেটা। অনেকবার বলা হয়েছিল ডাক্তার দেখাতে, আমার ও তো ডাক্তার নিয়ে কাজ কারবার, তো ওই ডাক্তার সিমটম দেখেই বলেছিল, বাবু তুমি একটু এটা চেক আপ করো। ও ক্যামেরাম্যান, ফটোগ্রাফি করতো আর কি, পরে ফিল্মের ডিরেকশনে গেল। আজকে থাকলে হয়তো নামটা তুমি জানতে পারতে, ভালো কাজ করছিল। তো ও কেয়ার করেনি, ওর মতো চলেছে। বাবা থাকতো বাইরে বাইরে, আর আমার দাদার না খেতে খেতেও নাটক নিয়েছি, এর প্রোডাকশন কি 3-4টে ডিরেকশন দেওয়া, শিল্পীদের যেটা হয় আর কি, 3-4টে বইয়ের ডিরেকশন, নিজের বই। আবার অনেকে বলতো এই জায়গাটা কি করব, একটা জায়গায় যাওয়ার পরে মানুষ একটু ডিমান্ড বেড়ে যায়। তো ওই খেতে খেতেও দেখতাম উনি কিছু না কিছু চিন্তা করছেন, এই হয়তো গ্যাপ পড়ে গেছে, মা ছিল না তার, একটু তো হয়েছেই। হওয়ার পর কিডনি ড্যামেজ হওয়াতে শেষের দিকে একটু চেষ্টা চরিত্র করে বাঁচানো, তখন আর কিছু করা যায়নি। তখন উনি খুব ফ্রাস্ট্রেশনে পড়ে যায়, একটি ছেলে তো, বৌদিও মারা গেছিল, তো নানান, মানে পুরো জীবনটাই একটা কেমন যেন শূন্য, তার একটা নাটক স্টেজ মঞ্চ করে নিলেন। এইটা গ্যাপ পূরণ করতে গিয়ে আমার জীবনটা প্রায় নাটক হয়ে গেছে আর কি। দাদার এই যে আফসোস শোনা, বন্ধুর মতো, ভাইয়ের মতো, এ কিন্তু আমি বরাবরই শুনেছি। তোমার কি বক্তব্য বলো? তো সেইটার জন্য একটা ফ্রাস্ট্রেশন ছিল, বুঝতে দেননি, কারণ যেহেতু বড় বট গাছের মতো, বট গাছ ছায়া দেয়, কার কাছ থেকে হেল্প নেয়। তো সেটা থেকে আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে যায়, খারাপ হয়ে লকডাউন পড়লো। আমি এলাম তোমার 19শে মার্চ, তার আগে 19শে ডিসেম্বর 2019-এ ওনার লাস্ট শো 19শে ডিসেম্বর, বর্ধমান থেকে শরীর খারাপ হয়ে গেল 20টা শোয়ের পরে। কি প্রবলেম হয়েছিল কি আপনার? জার্কিন, মানে প্রবলেম হচ্ছিল ওনার, হিমোগ্লোবিন কমে গেছিল, সুগার ছিল, হাই সুগার ছিল, বাদ বাকি ইন্টারনাল যা হয় সাইড এফেক্ট। তারপরে হাঁটা চলার প্রবলেম হয়েছিল, ডাক্তার বলেছেন সিঁড়ি ভাঙবেন না। ঠিক আছে, তো বাজারে উনি যাবেনি, বাজার করার ভীষণ শখ ছিল, প্রায় শেষ দিন অবধি বাজারে যায় এরকম অবস্থা। তো শরীর খারাপ হতে হতে লকডাউন এলো, লকডাউনে না ট্রিটমেন্টটা করা গেল না। ওই ডাক্তারবাবুকে ফোন করে কি ওষুধ খাবো ডাক্তারবাবু, এই অবধি চলছিল। ডাক্তারবাবু বলছিলেন ব্লাডটা একটু দেওয়ার দরকার, অন্তত 2-3 ইউনিট ব্লাড দেওয়ার দরকার। হিমোগ্লোবিন ড্রপ ডাউন করেছে, পটাশিয়াম সমস্যা এসে, রাত জাগা তো, রাত জাগলে যেটা হয়। শিল্পীদেরও অনেক শিল্পীর আমার কন্ট্যাক্ট আছে, বলে ঘুম হয় না রে, অফ সিজনেও ঘুম হয় না। সারা রাত আমি দেখেছি, আমি তো পাশের ঘরে ছিলাম, সারা রাত টিভি দেখছে, ভোরবেলায় হয়তো ঘুমালো 10টা অবধি। ওই যে নেচারটা, বডির নেচারটা ওই রাত জাগাটা নিয়ে নিয়েছে। আমি বলতাম দিনে ঘুমিও না, 2 দিন কষ্ট করো, তাহলে রাতে ঘুমটা হবে। হতো না। এখন কারেন্ট যারা শিল্পী আছে, যেটুকু কথা হয় আমার সঙ্গে, তাদেরও সেম প্রবলেম, কারণ বডিটা নিয়ে নেয় ওটা। যাই হোক, ওটা করতে করতে 19 জুন মাসের ফার্স্ট কি সেকেন্ড উইকে তোমার ডিক্লেয়ার হলো নার্সিংহোমগুলো খুলেছে, দাদা নার্সিংহোমে যাবে না, যেহেতু করোনা, যে আমি মরবো, এই যা আছে এর মধ্যে মরবো, করোনায় মরবো না, মানে অব্যক্ত, এটা আমাকে বলেননি। আমি এখান থেকে গেলাম, আমিও তো যাওয়ার সমস্যা, ট্রেন চলছিল না। তো আমি গিয়ে ডাক্তার দেখালাম, দেখিয়ে ডাক্তারবাবু বললেন অ্যাডমিট হয়ে যান। তো সেদিন ছিল শনিবার, তো অ্যাডমিট হবে, আমরা গেলাম কাউন্টারে, বলছে আজকে অ্যাডমিট হবেন, সোমবারে লালা নেবে, লালা টেস্ট হবে, আপনি বুধবারে ফাইনালি অ্যাডমিট হবেন আর কি, এই কদিন আপনার থাকতে হবে। আমি বললাম ঠিক আছে, তাই হবে। তো উনি হাত ধরে টেনে নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন যে শোন না, বাড়ি তো সব ফেলে রেখে এসছি, তো এই অবস্থায় এখানে শনিবারে থাকবো, কাল সারাদিন এমনিই পড়ে থাকবো, সোমবারে নেবে, বুধবারে আমি সোমবারে এসে লালা দিয়ে যাবো, পাশাপাশি তো লালা দিয়ে গিয়ে আমি বুধবারে অ্যাডমিট হয়ে যাব, তুই থাকবি তো? হ্যাঁ থাকবো, যেহেতু আমার বনগাই সব কারবার, আমার এখানেই থাকতে হয়, না থাকবো, কোন এই সিচুয়েশনে না থাকলে কবে থাকবো, ভরসা দিতেও হয় আর কি। চলে এলাম শনিবার, ঠিক আছে। রবিবার উনি বিকেল 4টে থেকে
টিভি দেখতে রবিবারে না উনি টাইমটা কিল করতেন, রবিবারে অনেক প্রোগ্রাম থাকতো, বিভিন্ন ন্যাশনাল প্রোগ্রামগুলো, ভালো ভালো সনি টিভি এগুলো প্রোগ্রামগুলো উনি দেখতেন আর কি, বিশেষ করে নাটক সিরিয়ালগুলো দেখতেন। ওই 4টেয় বসে সে চাও খাননি সেদিন, বলে শরীরটা ভালো লাগে না, আমি চা খাবো না। আমি একবার বলেছিলাম চা খাবে একটু, বললো না আমি চা খাবো না, তুই খা। তারপরে 11:30 নাগাদ আমাকে বললো তুই খেয়ে নে। আমি আর একটা এপিসোড দেখে মাঝে ডাক দিল, দেখ এটার মেকআপটা করেছে, দেখ একটা 16 বছরের মেয়েকে 86 বছরের বুড়ি সাজিয়েছে, দেখ মেকআপটা দেখ, বম্বের কাজ দেখ। ওনার মনে আছে উনি আমাকে বলছে না, আমি আর কতটুকু কি ওদিকে ধ্যান দিয়েছি। 11:30 আমাকে খাইয়ে দিয়ে বললাম তুমি খাবে না, আমি একটু পরে খাচ্ছি, বেশি খাবো না, ভালো লাগছে না। তখন বললেন আমি খাচ্ছি আর উনি টিভি দেখছেন, ওই ঘর থেকে চিৎকার করে বলে জানিস তো আমার খুব ইচ্ছা ছিল তোকে আজকে একটু বিরিয়ানি খাওয়াবো, আমার মাথার থেকে উড়ে গেছে। বললাম দাদা আমি তো রিচ খাবার খাই না, ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি রাত্রে তো বিরিয়ানি নয়, আমি রিচ খাবার খাই না খুব একটা, এখনও খাই না। তো বললো না আমার একটু ইচ্ছা ছিল, না সে হবে কোন পরে। বলার পরে আমি বললাম তোর শরীর খারাপ লাগছে, সকালে যেতে হবে, ওটা রবিবারের কথা বলছি, সকালে যেতে হবে, টেস্টের ব্যাপার আছে, 7টায় উঠতে হবে, তুমি শুয়ে পড়ো গিয়ে। খাইয়ে দিয়ে অল্প একটু খেলেন, খেয়ে দিয়ে শুয়ে পড়লেন। 2:30 নাগাদ আমাকে, পাশের ঘরে ছিলাম, এই ডিটেলসে যাচ্ছি কিন্তু অসুবিধা নেই তো। তো পাশের ঘরে আমি বসেছি, এই শুয়েছিলাম, সবে শুয়েছি 12টা 2:30। তখন উনি দেখলাম আমার দরজার কাছে এসে বলছে, মানে যে ভলিউমটা, যে টোনটা আমার এখনো কানে বাজে আর কি, কোটে একটু ওঠ না, দেখ না আমার শরীরটা ভালো লাগছে না। আমি না হুড়মুড় করে ঠেলে উঠেছি, কানে গেছে তো, আমি তখনও আস্তে ওঠ আস্তে ওঠ, দেখ জামা কাপড় ভিজে গেছে ঘামে। আমার না টান উঠেছে বাবার মতো, আমার বাবার শেষ বয়সে একটু অ্যাজমেটিক হয়েছিল, তখন অলরেডি ওনার শেষ টান উঠে গেছে, প্রায় হতো তো। তখন আমি ঘরে চলো, এসি চালাবো, এসি বন্ধ করবো, ঠান্ডা লাগছে। বলছে না 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 না, এসি বন্ধ করলে আমি আর থাকতে পারবো না, গনগন করে এসি চলছে। আমি তো চাদর মুড়ি দিলাম, আমার একটু সাইনাসের প্রবলেম আছে, চাদর মুড়ি দিলাম, আর উনি দেখি ঘামছে। এবার উনি ভেবেছিলেন যে আমাকে ডাকলেই মনে হয় উনি বেঁচে যাবেন। যখন দেখলেন না ওকে ডাকলে তো আমি বাঁচতে পারবো না, আমার ভাগ্নে আবার একটু মেডিকেল লাইনে টাইনে ছিল, বলছে ওকে ফোন কর, ভাগ্নেকে ফোন কর, পাশেই ছিল, পাশের বাড়ি। ওকে ফোন করলাম, 2:30-3টে দৌড়ে চলে এলো এক ডাকে। তখন বলছে কি গেট কিপারের নাম্বার এটা দেখ, মৃত্যু এসে গেছে, শেষ টান উঠে গেছে, টনটনে জ্ঞান অপূর্ব কি বলবো, এই নে গেট কিপারের নাম্বার, খুলতে বল তাড়াতাড়ি, ও দেরি হয়ে যাবে। ও এলো, এসে বললো যে বাবু কি ওষুধ খাবো। বলছে মামা এই অবস্থায় আমি ওষুধ দেবো কি। তার আগে 11:30 একটা ল্যাসিক্স দিয়েছিল, যে একটু হাইপার হচ্ছে তো একটা ল্যাসিক্স খেয়ে শুয়ে পড়ো, ওই ওষুধগুলো দিত। ও যে জানতো টানতো, ডাক্তারের যত ওষুধ টষুধ ওর হাতে ছিল, ও রাত্রে ওষুধ খাইয়ে দিয়ে বাড়ি যেত। আমি সেই দিনে বলেছি বাবু আমি চলে গেলে কিন্তু তুই থাকিস এখানে, রাত্রে একা থাকে, এখন এই অবস্থা তুই থাকিস। বলো মামা তুমি যে কদিন আছো থাকো, আমি পরের থেকে থাকবো, আমার কথা দিচ্ছিস কিন্তু। আসলে আমার দাদার ছেলেটা মারা গেলে ও খুব ভালোবাসতো, তো মারা যাওয়ার পর থেকে অনেক বাড়িতে আর থাকতে চাইতো না, আগে প্রায় এসে থাকতো। বলছে বাবুর জন্য আমি থাকতে পারি না। যাই হোক, তারপরে বাবু কিছু করতে পারলো না দেখে আমাকে বলছে তুই আমার ঘাড়টা টেপ পেছনে গিয়ে, আমার ঘাড়ে খুব যন্ত্রণা হচ্ছে। আর বাবুকে বললাম বাবু বুকে মালিশ কর, হাতের তলা টলা মালিশ কর, টলা টলা এই অবস্থায়। তখন উনি বললেন দেখ আমার খুব কষ্ট হচ্ছে। ওই ডক্টর ভট্টাচার্যকে দেখাচ্ছিলেন, লাস্ট শব্দটা ব্যবহার করলেন, মানে বাঁচার যে তাগিদ, লাস্ট শব্দটা ব্যবহার করলেন ডক্টর ভট্টাচার্য, লাস্ট শব্দ হচ্ছে ওইটা, হাতের পরে চলে যায়। যেহেতু খলনায়ক করতেন না, এই জায়গাটা আমার খুব বাজে, জানো, খুব মনের মধ্যে হয়। তো প্রত্যেকটা নাটকেই তো ওনার শেষ সিনে ছিল হয় মার্ডার হচ্ছে, নাহলে জ্বালিয়ে দিচ্ছে, না জনগণ পেটাচ্ছে। এই দৃশ্য মনে কয়েক লক্ষ লোক দেখেছে, কিন্তু অরিজিনাল মৃত্যু আমি আর আমার ভাগ্নে হাতের পরে নেওয়াটা, আমি এখনো মাঝে মধ্যে রাত্রে খুব কষ্ট পাই এটা নিয়ে।
এটাও দেখো, আমি বনগাঁতে গিয়ে শেষ সময় আমাকেই থাকতে হলো। কেন বলবো না যে দুজনের একটা যোগসাজশ ছিল। এটা দেখতে দেখতে 5 বছর হতে গেল। মানে একটা অধ্যায়ের সমাপন। তবে এসছিলেন নাটক যাত্রা করতে। সত্যি বলবো, আমাদের ফ্যামিলিতে জন্মেছিলেন এটুক আমার ফিলিংস। উনি অভিনয় করতে এসেছিলেন আর আমাদের দায়িত্ব নিতে এসেছিলেন। আমাদের দায়িত্ব নেওয়া শেষ হোক না হোক, ওনার অভিনয় শেষ হয়ে গেছে, উনি এই পৃথিবীর মঞ্চ থেকে ছেড়ে চলে গেছেন। গেম রুমে সব ছেড়ে ছুড়ে, সব ফেলে ঝুলে। একটি ছেলে, তাকেও তার আগেই চলে গেছে, কিছুই রেখে যায়। দেখো, অর্থ টর্থ তো কিছু নয়, তার উত্তরসূরি রেখে যাওয়া, তার ধারা রইল, যাত্রা অঙ্গনে রইল তার ধারাটা। তার মধ্যে বেশ শিল্পীর তো মৃত্যু হয় না, তার মধ্যে বেঁচে থাকবে একটা অধ্যায় বলো, যাই বলো। ওটাই ভালো লাগে যে উনি এসছিলেন অভিনেতা হিসেবে, জন্মেছিলেন আমাদের ফ্যামিলিতে, তো সেই হিসেবে আমার দাদা। কিন্তু আবার বলছি, ত্রিদীপ ঘোষ হওয়ার পরে আমাদের দাদা আর ছিলেন না, বিলীন, সবার দাদা হয়ে গেছিলেন। তো ওইভাবে আমি কখনো দেখি না।